পড়াবো, অর্থাৎ রাশিবিজ্ঞান। এটা মাধ্যমিকে সংযোজিত কয়েক বছর ধরে একটা নতুন অধ্যায়। এতে কিভাবে নাম্বার ডিভিশন আছে তোমাদের আগে প্রথমে বলে দিই। মোট হচ্ছে 13 নম্বর, তার মধ্যে কোশ্চেন্স থাকবে 1 নম্বরের 3খানা অর্থাৎ 3, 2 নম্বরের 1খানা অর্থাৎ 2, 4 নম্বরের 2খানা 8 অর্থাৎ 13 নম্বর। এই নাম্বারটা কিন্তু খুব সহজে আমরা পেয়ে যাব। এটা করার জন্য আমাদের কয়েকটা চ্যাপ্টার করতে হবে। সেই চ্যাপ্টারগুলো তোমাদের সম্পর্কে আলোচনা করে দিই, যেগুলো আমাদের সিলেবাসে আছে। সেটা হচ্ছে রাশিবিজ্ঞানের 4টে চ্যাপ্টার হচ্ছে গড় করতে হবে একটা, আর করতে হবে মধ্যমা, আর হচ্ছে ওজাইব, আর হচ্ছে মোড বা সংখ্যাগুরু। এগুলো আমি বলবো অবশ্যই তোমরা ইংলিশ টার্মটা। তাহলে আমরা এই 4টে বিষয় বললাম: গড়, মধ্যমা, ওজাইব, সংখ্যাগুরু। অর্থাৎ গড়টাকে মিন বলা হয়, মধ্যমাকে মিডিয়ান বলা হয়, ওজাইব এবং মোড। এই 4টে থেকেই কিন্তু আমাদের মার্কসটা আসবে। তো এই জিনিসগুলো কি? মিন বলতে গড়, গড় বলতে তোমরা ইংরেজিতে আবার বলে থাকো অ্যাভারেজ, যেটাকে আমরা একটু শর্টকাটে তোমাদের বলে দিই। কয়েকটা টার্ম তোমাদের চিনতেই হবে। যেমন ধরো এক্স বার, এই বারভাবেও চিহ্নিত করা হয়, মিনকে এইভাবে লেখা হয়। এটা আবার কী জিনিস? এই যদি এক্স চলটা এন বার থাকে, ধরো এন বারের সেই যোগফলটাকে আমরা কি বলবো? এরকমভাবে লিখতে পারি। এই এত বড় জিনিসটাকে না লিখে আমরা এটাকে লিখতে পারি সামেশন এক্স আই, যেখানে লেখা উচিত আই ইকুয়াল টু 1 to n। এই গেল বাই বার লিখেছি, মানে কি বলতো? এই টোটাল যে সংখ্যাটা আছে তাকে আমরা কি করব? যতগুলো নাম্বার সংখ্যা আছে তাকে n দিয়ে ভাগ করব, অর্থাৎ এখানে একটা 1/n। এই সূত্রটা আমাদের জানা দরকার আছে। আমি এই সূত্রগুলো, এই যে গড়টা কিভাবে করা যায়, গড়টা কত রকমভাবে হয়, সেগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করব। কয়েকটা অঙ্ক করে দেবো, সেগুলো দেখে ধীরে ধীরে সব কটাই আমি করে দেবো। গড়, মধ্যমা, ওজাইব, যেহেতু এইগুলো থেকেই 13 নম্বর থাকে, 13 নম্বর নিয়ে আমরা তোমাদের বলবো। ঠিক আছে? তাহলে তোমাদের আমি এই সূত্রগুলো লিখে রেখেছি। দেখো, এক্স চলের এনটি বিভিন্ন মানের যৌগিক গড় এক্স বার হলে এরকম লেখা হয়। আমি এক্ষুনি তোমাদের বললাম। ঠিক আছে? আবার একটা বলি, 3 নম্বর। যদি এক্স চলের এক্সআই, x1, x2, x3 করে xn মানের পরিসংখ্যাগুলি যথাক্রমে f1, f2 এরকম করে যদি fn হয়, তাহলে আমি তাহলে এক্স বার উহাদের কী হচ্ছে? ভারযুক্ত গড় হবে। যদি এক্স বারটা কী লিখবো? প্রত্যেকটা দেখো গুণ করতে হবে। এটার সঙ্গে প্রথমটা গুণ, অর্থাৎ x1 f1, x2 f2, x3 f3 ডট ডট করে xn fn, এগুলোর যোগফল এবং পরিসংখ্যাগুলোর যোগফল, এটা আমরা বার করতে পারবো। কি হচ্ছে? ভারযুক্ত গড় এটা। আচ্ছা, তার মানে গড় আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আমাদের সিলেবাসে এগুলো আছে: কল্পিত গড় পদ্ধতি, প্রত্যক্ষ গড় পদ্ধতি আর ক্রমবিচ্যুতি পদ্ধতি। প্রত্যেকটার থেকে আমি তোমাদের একটা করে অঙ্ক তো করে দেবো অন্তত। আচ্ছা, প্রত্যক্ষ গড় পদ্ধতিটা দেখো, তার সূত্রটা দেখো লেখা আছে। এক্স বার সমান হচ্ছে এই যে এখানে যেটা লেখা আছে, এই সূত্রটা অনেক সময় দেয় পরীক্ষাতে বলে আমি লিখে রেখেছি। দেখো, এক্স মানে সামেশান এক্সআই এফআই বাই এফআই। আর কল্পিত গড় পদ্ধতির মানে সূত্রটা হচ্ছে এই যে এক্স বার এ প্লাস সামেশান এফআই ডিআই বাই এফআই। এ বলতে এখানে কল্পনা করেছি যে গড়টা, সেটা। আচ্ছা, তারপরে আছে ক্রমবিচ্যুতি গড় পদ্ধতি। গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে এক্স বার সমান এ প্লাস ওই যে এইচ এফআই ইউআই সামেশান আর সামেশান এফআই। এই এইচটা কি তোমাদের একটু পরে আমি বলে দিচ্ছি। ওই শ্রেণীর যে অন্তর, দুটো শ্রেণীর মাঝের যে, সেইটা বলে দিচ্ছি। ঠিক আছে, আমি অঙ্কতে আসছি। দেখো, কোষে দেখি 26.1 3 নম্বর অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। এখানে করে রেখেছি আমি তোমাদের বোঝানোর সাহায্যে, ভিডিওটা কম সময় লাগবে বলে। যদি নিচের প্রদত্ত একটা তথ্য দেওয়া আছে, তার যৌগিক গড় বলেই দেওয়া আছে, তো এর মান কত হবে? দেখো, এখানে চলগুলো বলে দেওয়া আছে, এইগুলো বলে দেওয়া আছে, আর পরিসংখ্যাটাও বলে দেওয়া আছে। এটাকে কী করে আমরা টেবিল বানাবো? এক্সআই বানালাম, এগুলো বসিয়ে দিলাম। এক্সআই তো এখানে চলগুলো এখানে বসিয়ে দিলাম পরপর করে, আর এফআইটা যা আছে সেটাও বসিয়ে দিলাম। এবার দেখো, এখানে কি লেখা আছে? এক্সআই এফআই, অর্থাৎ এই দুটোর গুণফল, প্রত্যেকটা গুণফল করলাম। ওই যে আমি একটু আগে সূত্রটা বললাম, তাহলে এক্সআই এফআই বাই সামেশান এফআই। তাহলে এখানে এক্সআই এফআই করে যে সংখ্যাটা পেলাম আমরা, এখানে দেখো 25a আছে, আর এগুলো সংখ্যা আছে কেবল। যোগ করার সময় কিন্তু এই 25টার সঙ্গে একদম যোগ করে, ভুল করানোর সময় যোগ করে দেয়, এরকম যোগ আকারে লিখতে হবে। সূত্র অনুযায়ী কী হয়? এফআই এক্সআই বাই এফআই সমান সমান গড়টা দেওয়া আছে আমাদের। তাই এবার কোনাকুনি গুণ করে আমরা এর মান পেয়ে গেলাম। তাহলে এর মান হয়ে গেল। এই অঙ্কটা ভালো অঙ্ক হয়ে গেল, খুব সহজ অঙ্ক। দেখো, আর একটা অঙ্ক। যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় দেওয়া আছে 15 আর পি এর মান নির্ণয় করো। দেখো, এখানে পিটা এখানে দিয়েছে, এফআই এর দিয়ে দিয়েছে। তো এই মানগুলো যা লেখা আছে আমি এখানে লিখলাম এক্সআই, এটা এফআই লিখে ফেললাম।
এবার কি করেছি, নিয়ম অনুযায়ী দুটোর গুণ হবে। দেখো গুণ করে করে প্রত্যেকটা মান বসিয়েছি, মান বসানোর পরে এগুলো যোগ করলাম, যোগ করে একটা রেজাল্ট পেলাম, আর এদিকে পরিসংখ্যাটা যোগ করলাম। সূত্র অনুযায়ী এটা বাই এটা সমান কত হচ্ছে, মানে এই এক্স আই এফ আই বাই এফ আই সমান 15, কোনাকুনি গুণ করে দেখো পি এর মান বেরিয়ে গেল, তাহলে অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। আমরা তাহলে কি করব, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়। 9 নম্বরের অঙ্কটা করে দিচ্ছে, কিভাবে তথ্যটা দেওয়া আছে তোমাদের বইয়ে দেখতে পাচ্ছ। এবার এই তথ্যটাকে আমি সাজাচ্ছি। শ্রেণীর সীমানা এটা লিখলাম, পরিসংখ্যা দেওয়া আছে। এবার শ্রেণী মধ্যক বলতে কী করে বার করে বলো তো, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পাশে এই কী করে মধ্যকটা বার করে। দেখো 30 আছে প্লাস 0, এই দুটোকে যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত আসছে 30/2 মানে 15, এমনি করে প্রত্যেকটা বেরোবে। আর এইচ কোনটা বলো তো, এই দুটো ডিফারেন্সটা 60 থেকে 30 বাদ দিলে বা 90 থেকে 60 বাদ দিলে সবসময় তাদের অন্তরটা হচ্ছে এইচ তাহলে কত দাঁড়াচ্ছে, বিয়োগফল 30ই দাঁড়াচ্ছে। এই গেল। এবার আমাদের রেজাল্টগুলো তো ব্যবহার হবে, তাই আমি এখানে বলে দিচ্ছি। দেখো লক্ষ্য করে, পরিসংখ্যা অনুযায়ী শ্রেণীমধ্যক এই সূত্রটা তোমাদের জানতে হবে। শ্রেণীমধ্যক প্রত্যেকটা বের করে ফেললাম। আমরা ক্রমবিচ্যুতির মাধ্যমে মানে এটা বার করব, তো আমরা এখানে একটা কল্পনা করে নেব গড়কে। সেটাকে কত ধরে নিলাম, 75কে ধরে নিলাম। ঠিক আছে, এই মাঝেরটাকে ধরে ফেললাম। তুমি যেটা খুশি ধরতে পারো, যদি মোটামুটি অনুমান করে এগুলোর মধ্যে মাঝামাঝি যেটা আছে সেটাকে ধরাটাই ভালো। তো ধরলাম এটা, তুমি যদি এটা ধরতে বা এটা ধরতে, মানে হিসেবে খুব পার্থক্য আসতো না এবং সেটা ঠিক রেজাল্ট। এবার এই সূত্রটা ইউআই সমান কত, এক্স আই মাইনাস 75/30। এবার এইটা কি করে এলো, তুমি দেখো এক্স আই বলতে এখানে কোনটা, এইটা, তার থেকে 75 বাদ দাও, কত আসছে 75 বাদ দিলে, দেখো এক্স আই মানে যদি 15 হয়, 15 থেকে তুমি বাদ দিচ্ছ কত 75, কত দাঁড়াচ্ছে -60, তাকে আবার 30 দিয়ে ভাগ করছো, কত আসছে -2, তাই এই -2 বসিয়েছি। এই দুটো গুণ করে এখানে আসছে, এরকমভাবে এই ফর্মুলা অনুযায়ী প্রত্যেকটা গুণ করে করে পেলাম রেজাল্টটা। এটাকে কি লিখছি আমরা, এফ আই ইউআই এটা লিখলাম। এই রেজাল্টটা কত বেরোলো আমাদের 2। আর এখানে পরিসংখ্যা কত, পরিসংখ্যা দেখো এখানে কত আসছে 80। সূত্র অনুযায়ী দেখো যৌগিক গড়ের নির্ণয়, যৌগিক গড়ের সূত্রটা কি হচ্ছে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে দেখো এ অর্থাৎ যেটা ধরে নিয়েছি আমরা 75, এইচ বললাম 30, আর এই যে সূত্রটা এটা 2, আর এখানে কত আসছে 80। এই রেজাল্টটা বেরোলো আমাদের 77.75। ঠিক আছে, এখানে এ কত আমি উল্লেখ করে দিয়েছি, আবার এইচটা কত উল্লেখ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো কল্পিত গড় পদ্ধতিতে একটা অঙ্ক করে দেবো। 14 নম্বর, নিচের তালিকায় 64 জন ছাত্রের গড় প্রাপ্ত নম্বর দেওয়া আছে, তাতে এটা তোমাদেরকে দেওয়াই আছে প্রশ্নতে, তোমাকে অঙ্কটা করতে হবে। কি করব দেখো তো লক্ষ্য করে, শ্রেণী সীমাটা কী কী আছে, 1, 4, 4, 9 এইভাবে দেওয়া আছে। এই অঙ্কটা দেয় পরীক্ষাতে খুব, আর ছাত্র সংখ্যা প্রত্যেকটা দেওয়া আছে, আমি বসিয়ে ফেললাম। মধ্যক কি তোমাদেরকে শিখিয়েছিলাম, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাই করেছে এটা যোগ করে 2 দিয়ে ভাগ, প্রত্যেকটা বেরিয়ে গেল। এই শ্রেণীমধ্যকের মধ্যে আমরা একটা কল্পনা করে নিব, কোনটা গড় আমরা ধরে নিব। মাঝামাঝি এটা অথবা এটা ধরতে পারি, আমরা এটাকে ধরলাম। তুমি যদি এটাকে ধরো তাও কিন্তু রেজাল্টটা খারাপ আসবে না, কাছাকাছি একই আসবে এবং সেটা ঠিক রেজাল্ট। এবার দেখো ডি আই সমান কত হচ্ছে, এক্স আই মাইনাস এ, অর্থাৎ এক্স আই মাইনাস এ বলতে এখানে কত যেটা ধরেছি, এবার সেই নিয়ম অনুযায়ী বিয়োগ করছি। দেখো এখানে এক্স আইয়ের মান কত, যে 2.5 বসাও, তাহলে কোনো বিয়োগ করে কত আসছে -4। যদি 6.5 বসাও তো 0, তারপর 12.5 বসাও, তাহলে কত 6.5 দিলে 6 আসছে। এইভাবে রেজাল্টগুলো পাচ্ছি। আর এই দুটো গুণ করে দেখো আসছে কত, এটার সঙ্গে এটা গুণ, দেখো এফ আই ডিআই, এফ আই বলতে এটা, ডিআই বলতে এইটা বেরোলো, গুণ করে দেখো এটা আসছে, এটা গুণ করে দেখো 0 হয়ে গেল, এটা গুণ করে এটা এলো, এইভাবে রেজাল্টটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এই সূত্রটা কিন্তু সবথেকে কাজের, এ প্লাস এফ আই ডিআই বাই এফ আই, এর মানটা বসালাম আর এটা ক্যালকুলেশন করে এটা বেরিয়ে গেল। তাহলে টোটাল এই যোগ করে যেটা বেরোলো, এই রেজাল্টটা হচ্ছে আমাদের কল্পিত গড় পদ্ধতিতে গড়। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। তাহলে আমি আর একটা করছি এবার, নতুন জিনিস, মধ্যমা বা মিডিয়ান। সেই জিনিসটা কি, মধ্যমা কিভাবে পাবো আমি লিখে রেখেছি। ধরে নাও এক্স চল, মানে চলরাশিগুলোর এক্সটি মান x1 ওই করে xn পর্যন্ত যদি থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রমে সাজালাম, ধরো ছোটো থেকে বড় সাজিয়ে নিলাম। দেখবো এবার কতগুলো সংখ্যা আছে এখানে, মানে এনের মান এখানে 1, 2, 3, 4 করে যুগ্ম না অযুগ্ম, মানে জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক আছে, তার উপর ডিপেন্ড করছে মধ্যমাটা কী হবে। সাপোজ দ্যাট যদি অযুগ্ম হয় তাহলে কী হবে, যতগুলো পদ সংখ্যা আছে তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব, যে পদটা পড়বে সেটাই হবে মধ্যমা। আর যদি যুগ্ম হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ব্যাপারটা অন্যরকমভাবে করতে হবে। কী করবো বলো তো, যুগ্ম মানে ওকে 2 দিয়ে ভাগ করব, ঠিক তার পরের পদটা নিব, মানে ওই পদটা আর এবং পরের পদটা তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা মধ্যমা। উদাহরণস্বরূপ তোমাকে একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও
আমি 5টা এখানে নিলাম, 12, 5, 7, 9, 11। তো প্রথম কাজ কি হচ্ছে, চলগুলোকে আমাকে সাজাতে হবে। কীভাবে সাজাতে হবে? মানের ঊর্ধ্বক্রমে। প্রথমে 5 সাজালাম, 7 সাজালাম, তারপরে কত আসবে 9, তারপরে 11, তারপরে 12। এখানে গুণে দেখো এন এখানে কটা, 1, 2, 3, 4, 5, অর্থাৎ এন এখানে 5টা। এটাকে কি বলা হয়? অযুগ্ম। তো অযুগ্ম। তো যদি অযুগ্ম হয় নিয়ম মতো কী হবে, মধ্যমার পদটা কত হবে? এই যে মধ্যমা পদটা হবে এর সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, মধ্যমা পদ। এই যে মধ্যমা পদ, তাহলে মধ্যমা পদটা হচ্ছে 6/2 মানে 3 নম্বর পদ, এততম পদ। এবার তুমি বলো এততম পদ কোনটা আছে, গুণে দেখো 1, 2, 3, তাহলে মধ্যমা কত বেরোলো? মধ্যমা বেরিয়ে গেল 9, এটা 9 বেরিয়ে গেল। ধরো আমি এর সঙ্গে 14 যোগ করে দিলাম, অর্থাৎ পদ সংখ্যা 6টা হয়ে গেল। অর্থাৎ পদ সংখ্যা 6টা হলো এবং তাদেরকে সাজানো হয়ে গেল আমার। তাহলে এখানে এন সমান কত হলো? যুগ্ম। সেক্ষেত্রে মধ্যপদটা কী করে বার করব? মধ্যমাটা বার করব। যুগ্ম যেহেতু হয়ে গেছে, তাহলে এখানে মধ্যমা বার করতে গেলে মধ্যমা পদটা আগে বের করো না। মধ্যমা পদ কোনটা হচ্ছে? আমরা বলবো n/2, অর্থাৎ এখানে n বলতে এখানে কত হচ্ছে, এখানে n বলতে কত হয়েছে লিখতে দেখো, n সমান এখানে 6 হয়েছে, যেহেতু এটা যুগ্ম। তাহলে মধ্যমা পদ হবে 6 এততম পদ প্লাস তার সঙ্গে 1 যোগ, অর্থাৎ এটা কত, এই 6/2 তার সঙ্গে 1, এততম পদ, তম পদ। তাকে আমরা, এটা মধ্যমা পদ পেলাম, তাকে 2 দিয়ে ভাগ করলে সেটা পাবো, সেটা মধ্যমা। মধ্যমা পদ এটাকে 2 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা তখন আমরা কী বলবো? মধ্যমা। অর্থাৎ মধ্যমার সমান আমরা এরকম লিখব। মধ্যমা যখন বার করব তখন কিন্তু এরকম লিখব। 3 নম্বর পদে কে আছে দেখুন, লক্ষ্য করে 1, 1, 2, 3, 9 আছে। 3 নম্বর কী করে বললাম? 6/2। আচ্ছা, এখানে কত? 4 নম্বর পদ কত আছে? 11, তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ কত হলো? 20/2। তাহলে মধ্যমা কত বেড়ে গেল? 10। এইভাবে বার করা যায়। আমি এই অঙ্কটা করে দিচ্ছি, দেখো কোষে দেখি 26.2-এর একটা নলের ব্যাসের পরিসংখ্যার হিসেবটা দিয়ে দিয়েছে। দেখো ব্যাসের দৈর্ঘ্য যদি হয় 18 সেন্টিমিটার, পরিসংখ্যা এরকম কটা আছে? 3টে, এরকমভাবে দেওয়া আছে পুরো হিসেবটা। আমাদেরকে বার করতে কী বলেছে? ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা। কি করব? দেখো ব্যাসের দৈর্ঘ্য xi, এগুলো আমাকে দেওয়া আছে পুরো, মানে আমরা xiটা লিখে ফেললাম, পরিসংখ্যাগুলো মানে কোনটা কটা আছে বলে দিয়েছে সেটাও লিখে ফেললাম। এবার ক্রমযৌগিক পরিসংখ্যাটা কী এক্স্যাক্ট? তাহলে এই যে আমি লিখেছি এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা কেমনভাবে হচ্ছে তোমাদের বলে দিচ্ছি। দেখো 3, আর এই 3-এর সঙ্গে এইখানে যে পরিসংখ্যা আছে যোগ করবো। আবার দেখো এখানে করে দিয়েছি 7 হলো, আবার এর সঙ্গে 10 যোগ করলাম, যে 17 হলো, আবার এর সঙ্গে এই যে সামনের যেটা পাচ্ছি এখানে পরিসংখ্যা যোগ করতে থাকছি। এইভাবে করতে করতে শেষেরটা দেখো চলে আসছে কত? 80। মানে যেটা আমাদের টোটাল এখানে মোট যতগুলো আছে সংখ্যাগুলো, পরিসংখ্যাগুলো, এখানে যোগ করলে যেটা পাবো সেটা কিন্তু এখানে পেয়ে গেলাম আমরা। অর্থাৎ এখানে n কত পেলাম? 80। অর্থাৎ এটা যুগ্ম। যুগ্ম যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা এইবার এই অঙ্কতে কি করে বার করব? মধ্যমাটা। এবার যদি মধ্যমা করতে হয়, এই 80-র মধ্যে 80-র অর্ধেক কত? 40। আমার এখানে খুঁজে দেখব 40তম এবং 41তম পর্যবেক্ষণটা আমাদের লাগবে। 40তম এবং ঠিক পরেরটা 41তম। যেহেতু যুগ্ম না হলে কিন্তু আমরা এরকমভাবে করতাম না। তাহলে এখানে 40তম পর্যবেক্ষণ কোথাও নেই, আছে এখানে 32 আছে, তারপরে 57 আছে। অর্থাৎ 32-এর পরেরটা আমরা নেব। 40টা যেহেতু 32-এর পরে, 41-এরটাও 32-এর পরে, তাহলে এই 57-র দেখো চলে আসো এদিকে। ব্যাসের দৈর্ঘ্য কত আছে? 22। অর্থাৎ দু ক্ষেত্রেই মানে 40-এরটাও আমার 22 হবে, 41-এরটাও 22 হবে, যেহেতু তার মাঝে আর কোনো কিছু নেই। তাহলে এই 22টা লিখলাম, তাকে 2 দিয়ে ভাগ করে আমরা পেয়ে গেলাম মধ্যমা। ঠিক আছে, দেখো এই অঙ্কটা আমি করে দিয়েছি তোমাদের একটু আলাদা, সেই জন্য করে দিয়েছি। এখানে শ্রেণী সীমাটা লক্ষ্য করো 1 থেকে 5, আর সেখানে 6 থেকে 10। এখানে একটা ব্রেক আছে, যেগুলো অন্য অঙ্কগুলোতে ছিল না। এই ধরনের অঙ্ক একটা দেয়, তো এরকমভাবে প্রত্যেকটা শ্রেণী সীমা দিয়ে আছে, পরিসংখ্যা দিয়ে আছে। করবো কী করে? প্রথম কাজ হচ্ছে শ্রেণী সীমাটা আমরা লিখে ফেললাম যা আছে। এবার শ্রেণী সীমার এই যে ব্রেক আছে, ব্রেকটা যেন না থাকে। এখানে কত ব্রেক আছে লক্ষ্য করে দেখো, দশমিক মানে 1, 6 আর 5-এর মধ্যে ব্রেকটা কত? 1। এই 1টাকে 2 দিয়ে ভাগ করবা, কত আসছে? 0.5। এই 0.5টা কিন্তু আমাদের কানেক্টার। কীভাবে কানেক্ট করবে লক্ষ্য করে দেখো, যে প্রথম এটাকে বলা হয় নিম্নসীমা, এটা ঊর্ধ্বসীমা। এই নিম্নসীমার থেকে বিয়োগ করবা এই 0.5, তাহলে ওটা আসছে, আর ঊর্ধ্বসীমার সঙ্গে যোগ করবা। ঠিক প্রত্যেকটাতে বিয়োগ করবা আর এটার সঙ্গে যোগ করবা। তাহলে এভাবে তোমরা দেখো এটা কানেকশান পেয়ে যাচ্ছ, এটা শেষে শুরু মানে একই পেয়ে যাচ্ছে, প্রত্যেকটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার আমাদের কাজ কি?
এবার আমরা অঙ্কটা যেভাবে আগে করেছিলাম তেমন দেখো, এখানে ক্রমযৌগিক, এখানে পরিসংখ্যাতে কী লেখা আছে, 2 2 লিখলাম, 3 এর সঙ্গে যোগ করে বসালাম, যেমনভাবে আগেরটা যোগ করছি প্রত্যেকটা। এই পরিসংখ্যাটা মানে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই কিন্তু এখানে আসছে n। এখানে কত হলো 30। 30 যখন হয়ে গেল, 30টাও কিন্তু যুগ্ম, এটা আমাদের যুগ্ম পরিসংখ্যা পেয়ে গেলাম। যুগ্ম হলে আগের অঙ্কটার মতনই করব, কিন্তু এখানে কিন্তু একটু আলাদা রকমের আছে, শ্রেণী সীমানা ছিল, শ্রেণী সীমানা বার করতে হয়েছে, ওখানে করতে হয়নি। এবার এখানে কত হলো 15। এইবার কিন্তু আমাদের এই সূত্রটা করতে, এই যে আমি এখানে n পেয়ে গেলাম কত, মানে n এর মান 30 পেলাম, অর্থাৎ n যেহেতু যুগ্ম তাহলে একে 2 দিয়ে ভাগ করে 15 পেয়ে গেলাম। এবার আমরা এই সূত্র ফলো করব, মধ্যমা সমান l প্লাস n/2 মাইনাস cf/f গুণিত h। এবার কোশ্চেনটা হচ্ছে এগুলো কি, এই সম্পর্কে তোমাদের আগে বলে দিই, তারপর অঙ্কটা করবা। দেখো এখানে লেখা আছে l মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, n হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, আর f হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, আর cf হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, আর h হচ্ছে মধ্যমা শ্রেণীগুলির কী হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য। হ্যাঁ, দুবার লিখে ফেলেছি, এটা শ্রেণীদৈর্ঘ্য। এবার এই কোশ্চেনটা দেখো তোমার এখানে কোনটা কত কোথায় আছে দেখো লক্ষ্য করে। আমরা এখানে পাচ্ছি এল, কি বললাম আমরা এখানে, এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা। মধ্যমা শ্রেণী এখানে কত আছে, মধ্যমা শ্রেণী তুমি লক্ষ্য করো, আমরা 15 পেয়েছি, তো মধ্যমা শ্রেণী এখানে কোথায় আছে, 15 এখানে নেই, আছে 11 আছে। ঠিক তারপরেরটা কত, তারপরেরটা কত 18, মানে ঠিক আমার যত ছিল 15-র পরের, মানে 11-র পরে তো 15 হয়, কিন্তু 15 বলে এখানে কিছু নেই, ঠিক তাহলে তার পরেরটা নিতে হবে 18। চলে আসো এদিকে, এই বরাবর নিম্ন সীমানা কত আছে 15.5, এটাকে আমরা বলবো এল, তাই আমরা এল লিখেছি। আচ্ছা, n/2টা কি বললাম, n/2টা হচ্ছে যে মোট আমাদের এখানে পরিসংখ্যা, যেহেতু ওই মানে nটা হয়েছে 30, তাই n/2 কত 15 বসিয়ে দিলাম। আচ্ছা, cfটা কি বলেছিলাম, ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, আগের ক্রমযৌগিক পরিসংখ্যা কত, আগের ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো লক্ষ্য করে, এর আগেরটা কত 11, তাই 11 বসালাম। f তো তোমরা জেনে গেছো, ওটার পরিসংখ্যা কত আছে 7 বসালাম। আর এইচটা কি, তাদের মধ্যে অন্তর, এই যে দুটোর মধ্যে বিয়োগফল দেখো 5 করে আসছে, 5টা বসিয়ে ফেললাম। এবার এই ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে এইটা। তাহলে আমাদের সহজ হয়ে বেরিয়ে গেল, তোমাদের কেবল মনে রাখতে হচ্ছে সূত্রটা, তাহলে অঙ্কটা পেরে যাবে। এখানে আমি 15 অঙ্কটা করে দিচ্ছি, দেখো মধ্যমা দেওয়া আছে, আর এক্স ওয়াইয়ের মান নির্ণয় করি যখন পরিসংখ্যা সমষ্টি 100, এটা বলে দেওয়া আছে। এটা তোমাদের টেবিলটা দেওয়া আছে, টেবিল অনুযায়ী আমরা বার করছি, শ্রেণী সীমানা বার করে ফেললাম, প্রত্যেকটা লিখে ফেললাম, যা লেখা আছে সেটাই, পরিসংখ্যাও লিখে ফেললাম। তাহলে আমরা এখানে কি করছি, ক্রমযৌগিক নিয়ম অনুযায়ী এটা লিখলাম, এর সঙ্গে এটা যোগ করে এটা লিখলাম, এই করতে করতে পুরো রেজাল্টটা লিখে ফেললাম। সূত্র অনুযায়ী আমাদের এখানে কত দিয়েছে, পরিসংখ্যা সমষ্টি বলে দিয়েছে 100, অর্থাৎ n এখানে 100, তার মানে আমার এই মানটা কত 100। তাহলে আমরা n পেয়ে গেলাম 100, তাহলে ন্যাচারালি আমাদের এখানে n বলতে এটা বেরিয়েছে, তাহলে এটা সমান 100 লিখলাম। তাহলে x + y সমান আমরা এখানে বের করে ফেললাম, কত বেরোলো 25। আচ্ছা, মধ্যমা কত দেওয়া আছে 32, তাহলে মধ্যমা 32 বলতে এই 30 আর 40-এর মাঝেই কোথাও হবে আমাদের মধ্যমা, তাহলে মধ্যমা শ্রেণী কোনটা, এইটা 30 এবং 40, তাই মধ্যমা শ্রেণী লিখে ফেললাম। এবার আমরা ফর্মুলা অনুযায়ী মানে মধ্যমার যে ফর্মুলা সেটা কি লিখেছিলাম যেন, l প্লাস n/2 মাইনাস cf/f ইন্টু h, সেটা সমান 32, মানে শর্তানুসারে। এবার যেটা আমরা জানি বসিয়ে ফেললাম, l এর মান কত 32, এই 30, n/2 কত, যেহেতু 100 ছিল n, তাহলে n/2 মানে 50, মাইনাস cf ঠিক আগের ক্রমযৌগিক বলতে কোনটা, এইটা মধ্যমা শ্রেণী যদি এটা হয়ে থাকে তাহলে আগের ক্রমযৌগিক এটা, তাহলে এটা মানটা বসালাম। এবার ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখো এক্সটা আমাদের দরকার বের করা, এক্সটা বেরিয়ে গেল 9। এক্স যদি 9 বেরিয়ে যায়, আমরা আর একটা জানি x + y সমান 25, তাহলে সেখান থেকে আমরা y বেরিয়ে গেলাম। এই ধরনের একটা অঙ্ক দেয় পরীক্ষাতে, ঠিক আছে। আমরা আজকে তোমাদের বোঝাবো স্ট্যাটিস্টিক্সের মোড, অর্থাৎ সংখ্যাগুলো। এই সংখ্যাগুলো বোঝানোর জন্য তোমাদের কয়েকটা আমি উদাহরণ দিয়ে বলছি। ধরে নাও একটা ক্লাসে ছোট্ট একটা টেস্ট নেওয়া হলো, কতগুলো স্টুডেন্ট আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের পাওয়া নাম্বার 10-এর মধ্যে দিয়ে বললাম এদের সংখ্যাগুলো বার করো। তো কী করে করবে, প্রথম কাজ হচ্ছে তুমি এই নাম্বারগুলোর ক্রমগুলো ঠিক করে নাও, একই নাম্বার যদি থাকে সেগুলো সাজিয়ে নাও। দেখো 2 নম্বর পেয়েছে একজন, তারপরে 2-এর পর 3 নম্বর পেয়েছে, তুমি একটা করে টিক দাও, কজন, 3 একটা আছে একজন। তারপরে তুমি দেখো 3-এর পর এবার খুঁজে দেখো 4 কতজন আছে 9, 5টা দেখতে পাচ্ছি আমরা 2 জন, এখানে একটা আছে এখানে একটা আছে, তাই 2 জন। আর এরপরে বলছি 7 কতগুলো আছে, সেটাও 2 জন, 7টাও গেল হিসেবে, একটা করে দাগ দাও। আর লক্ষ্য করে দেখো 8 কজন আছে, 1 2 3,
তাহলে 8 হচ্ছে 3 জন, আর 9 হচ্ছে 2 জন। তাহলে আমি এবার যদি দেখি এগুলোর মধ্যে সব থেকে বেশি কোনটা আছে, 8 8 পাওয়া ছাত্রের সংখ্যা 3 জন, তাহলে সংখ্যাগুরু হবে কত, এখানে সংখ্যাগুরুটা হয়ে যাবে 8। এই হলো আমাদের ব্যাপার, যেটা বেশি বার থাকবে। এবার যদি কিছু কারণে এখানে দুটো একই রকম থেকে গেল, মানে 3 জন ধরো আরও একটা নাম্বার পেয়ে গেল, মানে এখানে যেমন 8 পেয়েছে 7টাও 3 জন পেয়েছে, তাহলে দুটোই কিন্তু সংখ্যাগুরু হবে। ঠিক আছে, তাহলে যেটা বেশি বার থাকবে তাদের মধ্যে সব থেকে বেশি বার থাকবে, তাতে যদি একাধিক বার থাকে তাহলে সেটাই কিন্তু তাদের সংখ্যাগুরু হবে। অর্থাৎ তখন বলবো 7টাও সংখ্যাগুরু 8টাও সংখ্যাগুরু। কিন্তু এরকমভাবে যদি প্রত্যেকটাই থেকে যায়, ধরো প্রত্যেকটাই 3 বার করে থেকে গেল, সেক্ষেত্রে কিন্তু যদি সবগুলোই বেশি বার, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সংখ্যাগুরু সেই প্রত্যেকটা সংখ্যা, বা এক কথায় বলতে পারবো এই সংখ্যাগুরু নেই। যাই হোক, সংখ্যাগুরু বলতে এটা হচ্ছে যে সংখ্যাটা সব থেকে বেশি বার থাকবে। ঠিক আছে, দিয়ে আমরা কতগুলো অঙ্ক করবো, সূত্রগুলো তোমাদের বোঝাবো। যেমন ধরো আমরা এখানে আমি লিখে রেখেছি সংখ্যাগুরুর মান বের করার জন্য একটা সূত্র লাগে, সেটা হচ্ছে এই সূত্র, এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 বাই মাইনাস f2 ইন্টু এইচ। এগুলো কি? এল হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত এই মানে শ্রেণীর নিম্ন সীমানা, এইচ হচ্ছে সংখ্যাগুরুর মান সম্বলিত শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য, f1 এই সংখ্যাগুরু মান শ্রেণীর পরিসংখ্যা, f0 ঠিক আগের পরিসংখ্যাটা, আর ওই f2 হচ্ছে পরের। তোমাকে আমি একটা ছক করে অঙ্ক দেখাচ্ছি, তাহলে তুমি ভালো বুঝতে পারবে যে কোনটাকে কি বলে। তাহলে সেই অঙ্কগুলো এইগুলো তোমাকে বার করতে হবে, এই সূত্রটা জানতে হবে, তাহলে অঙ্কগুলো পারা যাবে। যেমন ধরো প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটা বলেছে দেখো এখানে যে 26.4 করছে, দেখি 5টা, এই অঙ্কটা আমি করে দিয়েছি। এখানে দেখো এই পুরো একটা বয়সের একটা শ্রেণী দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থী মানে কতগুলো পরীক্ষার্থী আছে তার সংখ্যাটাও লিখে দেওয়া আছে। এর আমাকে মোট বার করতে বলেছে। করবোটা কী করে? দেখো লক্ষ্য করে এখানকার মধ্যে সব থেকে বেশি কোনটা আছে, 75 পেয়ে গেছো। তাহলে আমি এখানে লক্ষ্য করে দেখলাম এই আমাদের 75টা হচ্ছে সব থেকে বেশি। যদি সেটা বেশি হয় তাহলে সর্বাধিক পরিসংখ্যা আমরা পেয়ে গেলাম 75। সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী, তার মানে এটা যে তখন এই সূত্রটা বলেছিলাম, তো সেই শ্রেণীর প্রথমটা এল, তাই এল হচ্ছে 18। আর f1 f0 এগুলো ভুলে গেছো, আবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি সূত্রতে, দেখো পাশাপাশি নিয়ে আসো, তাহলে ভালো বুঝবা। পাশাপাশি দেখো কি বলেছি, এল সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর নিম্ন সীমানা, তো বসিয়ে দিলাম 18। f1টা কি বলেছি, সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা, আমার পরিসংখ্যা কত 75 বসিয়েছে। f0 কি বলেছে, ঠিক তার পূর্বের পরিসংখ্যা কত 45, দেখতে পাচ্ছ বসিয়ে দেওয়া হচ্ছে। আবার দেখো তলাতে f1 মানে 75-এর 2 গুণ, f0 মানে সেই 45, আর f2 হচ্ছে পরের পরিসংখ্যা 38, বসিয়ে দিলাম। আর তাদের মধ্যে অন্তর কত 2, তাই 2 বসালাম। এবার এই ক্যালকুলেশনটা সেরে ফেললাম, সাবধানে উত্তর হয়ে গেল, এটা অঙ্কটা শেষ। তাহলে এমন কিছু কঠিন জিনিস না সূত্রটা জানা থাকলে। এরকম আমি তোমাদের কয়েকটা অঙ্ক করে দিয়েছি। তাহলে এই অঙ্ক দেয় পরীক্ষাতে, সহজ অঙ্ক। এবার আমি তোমাদের 10-এর একটা অঙ্ক করে দেব। দেখো লক্ষ্য করি, একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে, আর এই রিলেশনটা দেওয়া আছে, তো কে এর মান কত? তুমি তো জানো এটা প্রত্যক্ষ গড়ের পদ্ধতিতে, যে এটা বা এটা মানে সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই সমান হচ্ছে, এখানে দেওয়া আছে যেহেতু গড় বসিয়ে ফেললাম, আর এই মানটা দেওয়া আছে, ক্যালকুলেশন করে আমরা কে এর মান বের করে ফেললাম, অঙ্কটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা বলছি ধরো এই একটা অঙ্ক দেওয়া আছে 45 থেকে 54, এই একটা শ্রেণী দেওয়া আছে। এখানে লক্ষ্য করে দেখো 55 থেকে আবার 64, এখানে এই শ্রেণীটাতে একটা ব্রেকেজ আছে, সেই জন্য অঙ্কটা করে দিয়েছি একটু আলাদা আগের অঙ্কটার থেকে। তো প্রথম কাজ হচ্ছে এরকম একটা অঙ্ক দিয়ে বলেছে সেইটারও মড বের করতে, অর্থাৎ সংখ্যাগুরুর মান বের করতে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এই শ্রেণী সীমাটাকে শ্রেণী সীমানা বার করতে হবে। তোমাদের আগেও একটা এরকম অঙ্ক করে দিয়েছিলাম, এই 54 আর 55 এর মাঝে 1 আছে, এই 1টাকে 2 ভাগে ভাগ করো, 2 ভাগে যদি ভাগ করো দেখো লক্ষ্য করে কি আসছে, মানে 55 থেকে যদি তুমি 54 বাদ দাও, মানে 55 থেকে যদি 54 বাদ দাও এরকমভাবে, তাহলে কত আসছে তোমরা নিশ্চয়ই জানো 1, এবং তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত আসছে 0.5। এই 0.5টা আমরা কী করব, প্রথমটার থেকে বিয়োগ করব, দ্বিতীয়টার সঙ্গে যোগ করব, যাতে তাদের মধ্যে যে অন্তর, এই যে একটা যে ডিফারেন্স ছিল সেটা যেন না থাকে। সবগুলোকে আমরা করে নিলাম, তারপরে যেমন অঙ্কটা করেছিলাম আগের মতন করে ফেলবো। কি দেখবো এখানে সবথেকে বড় পরিসংখ্যা কোনটা, এই যে আমরা এখানে অ্যালোকেশন করে ফেললাম 32। লক্ষ্য করতে পারছি এই 32 যদি হয়ে যায়
তাহলে আমাদের পরিসংখ্যা এই শ্রেণীটা কোনটা, এইটা। তাহলে শ্রেণী পেয়ে গেলাম। তার নিম্নসীমা কত, 74.5 বসিয়ে ফেললাম। এর পরিসংখ্যা কত, 32 বসিয়ে ফেললাম। ঠিক এটা কি আগের পরিসংখ্যা 19 বসিয়ে দিলাম, এটা ঠিক আছে। আবার সেই 74 দিয়ে মানে যেহেতু পরিসংখ্যাটা 32 তাকে 2 দিয়ে গুণ করলাম। আর এখানে কত হচ্ছে, আগেরটা কত, আগেরটা লক্ষ্য করে দেখো 19 বসিয়ে ফেললাম। আর পরেরটা কত 12, সেটাও বসিয়ে দিলাম। আর ওদের মধ্যে অন্তর কত, বিয়োগ করলে 10 বসিয়ে ক্যালকুলেশন করে। খুব সোজা অঙ্ক, কিন্তু একদমই কঠিন না, খালি সূত্রটা মনে রাখাটাই আসল ব্যাপার। অঙ্কটা হয়ে গেল। এবার আমি 10-এর অঙ্কটা তোমাদের বলে দিই। 10-এর অঙ্কটা কী লেখা আছে দেখো, 10-এর 4-এরটা। এই রিলেশনের অঙ্কগুলো খুব দেয় পরীক্ষাতে। ইউআই সমান কত, এক্স আই, এটা দেওয়া আছে দেখো, এটাও দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ গিভেন দ্যাট। আমাকে বার করতে বলেছে এক্স বার কত। তাহলে আমাকে রিলেশনটা মনে রাখতে হবে যে এই রিলেশনটা এই সূত্রের মধ্যে পড়ে, এ মানে কল্পিত গড় প্লাস এইচ ইনটু এই যে রিলেশনটা, সেটা সমান হচ্ছে এক্স বার। এবার তুমি বলো এখানে এ কত, এ তুমি দেখতে পাচ্ছ 25 বসিয়ে ফেললাম, এটা 25 এ বসিয়ে ফেললাম। আর এই দেখো এইচ, তাদের মধ্যে অন্তর বলে দেওয়া হয়েছে। এইচের মানে কত, 10 বলে দেওয়া আছে, এই যে 10 এইচ দেখতে পাচ্ছ। আর ইউআই এফআই এটা তো দেওয়া আছে 20, সব দেওয়া আছে, খালি সূত্রটা জানা থাকলেই হলো, অঙ্কটা হয়ে গেল। এর পরের অঙ্কটা দেখো, তোমাকে বলে দিয়েছে ঊর্ধ্বক্রমে সাজানো এই অঙ্কগুলো, বলেছে তথ্যের মধ্যমা বলে দিয়েছে 24। তাহলে এক্সের মান কত, মধ্যমা মানে কি তোমাদের কি বলেছিলাম, পরপর করে আগে সাজাতে হবে। দেখে নাও ওখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাই এখানে এন কত, 10, n/2 করলাম 5। আমরা জানি যুগ্ম সংখ্যা থাকলে যে যুগ্ম সংখ্যা হয়েছে, তাহলে মধ্যমাটা কত হবে, এই 5 নম্বর পদ কোথায়, এখানে দেখো সাজানো যখন বলেছে আছে 1 2 3 4 5, এটা 5 নম্বর পদ। তারপরের পদটা কত, এটা 6 নম্বর, পরের পদটাও নিতে হবে যুগ্ম যেহেতু। তাহলে এই দুটোকে নিয়ে তাকে 2 দিয়ে ভাগ করলাম, সেইটা হলো মধ্যমা বলা আছে 24। তাহলে সেই ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম 21। তাহলে এক্সের মান বেরিয়ে গেল 21। তাহলে হয়ে গেল আমাদের অঙ্কটা। এবার আমি তোমাদের ওজায়েবের সাহায্যে মধ্যমা বার করা শেখাবো। যেমন এই অঙ্কটা দেখো, এটা নতুন জিনিস, 38-এর কম এসব লেখা আছে, পুরো শিক্ষার্থীর সংখ্যা। এই 38-এর কম এখানে বলেছে 40-এর কম। তার মানে আমরা এটাকে এটা বলতে পারি তো 0 থেকে 38 শ্রেণীর সীমা বানিয়ে দিলাম এটাকে। 40-এর কম তার মানে এর আগে 38 পর্যন্ত তো হয়েছেই, তাহলে 38 থেকে 40 কত হবে, আগেরটাতে বিয়োগ, এই মানে এখানে যেমন 4 আছে 4 থেকে আগেরটা বিয়োগ, তাই করলাম। এবার দেখো পরেরটা কী বলেছে, 42-এর কম, তাহলে 40 থেকে 42-এর মধ্যে কত হচ্ছে, 40 থেকে 42-এর মধ্যে তো ছিল অলরেডি 4 জন, আর এখানে লেখা আছে 42-এর কমে 6 জন, সেই 6 থেকে 4 বাদ দিয়ে 2, এমনি করে প্রত্যেকটা আমরা বের করে ফেললাম সবগুলো। এদিকে আমাদের এটা দেওয়াই ছিল ক্রমযৌগিক, দেওয়া আছে শিক্ষার্থী, মানে কি করে ক্রমযৌগিক কী করে হলো, ক্রমযৌগিক এই কারণেই হলো, যখন 44-এর কম 9 বলা হচ্ছে, তার মানে 44-এর কম সবগুলোর মধ্যেই পড়ছে, এগুলো সব বাদ দিয়ে দিতে হবে। তাহলে সেইভাবে আমরা বুঝলাম এখানে এনটা কত হয়েছে 35, অর্থাৎ এখানে অযুগ্ম সংখ্যা। এবার আমি n/2টা বার করলাম, n/2টা বার করে ওজায়েবের ক্ষুদ্রতর সূচক ওয়াইয়ের পক্ষে মানে এই বিন্দুটা বসাবো আর কি। কীভাবে বসাবো, এবার কেমন করে করবো দেখো, সেগুলো আমি তোমাদেরকে গ্রাফের সাহায্যে বোঝাচ্ছি। দেখো লক্ষ্য করা আছে যে ওয়াই অক্ষে এই বিন্দুটি নির্ণয় করে ওই বিন্দু থেকে এক্স অক্ষের একটি সমান্তরাল সরলরেখা টানলাম। দেখো কীভাবে, আমি দেখো তোমাদের এইখানে গ্রাফে চলে আসলাম। আমাদের কত বিন্দু দেখতে পাচ্ছ, 0 আর 17.5। তাহলে আমি যদি এদিকে ওয়াই অক্ষের এটা ধরো এইটাকে 5 বললাম, অর্থাৎ একটা মানে এই যে এত বড় ঘরটাকে আমরা 5 ধরেছি, মানে যেখানে এই 10টা ঘর আছে, 10টা 20 ঘরকে 5 ধরেছি, ঠিক আছে। সেটা তুমি লিখে দিবা, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 4টি ঘর বাহু দৈর্ঘ্যকে 1 একক ধরা হয়েছে, 4টিকে ধরা হয়েছে, তাহলে 20টাকে 5, ঠিক আছে। এমনি করে আমরা এখানে 17.5 যাবো, 17.5 যেতে গেলে কত করব, তুমি এটাকে নিজে থেকে যা খুশি ধরতে পারো, যেটা তোমার ম্যাচ করবে। তো আমরা এখানে 17তে যেতে হলে আমি মানে কটা বললাম, 4টি ঘরকে যদি 1 ধরি, তাহলে এই পর্যন্ত কত আছে, 10টি ঘর, ছোটো ছোটো করে দেখো 10টি ঘর, 4টি ঘরে 1 ঘর আর 4টি ঘরে 2 ঘর, মানে 17 হয়ে গেল, আর 2টো ঘরে হাফ হয়ে গেল। সেই বরাবর একটা সমান্তরাল এক সক্ষেত্র টেনে দিলাম। এই যে ওজায়েব যেটা আঁকা হয়েছে, সেটা কি করে আঁকা হয়েছে, সেই বিন্দুগুলোই বসিয়ে হয়েছে। যেমন ধরো এখানে বিন্দুগুলো কত আছে, এই বিন্দুগুলো আমরা কি করে বসিয়েছি, খুব কাছাকাছি আমরা তোমাদেরকে ভিডিওতে ছোটো ছোটো ঘর তো সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরো এখানে 40, এই যে 36 38 এগুলো মাঝে জিগজ্যাগ করে দিলাম, মানে ধরো আছে ব্যাপারগুলো, এখান থেকে আমরা 36 স্টার্ট করলাম, তাহলে 36 থেকে 38 2 ঘর, মানে আমি এখানে দেখো 10টা ঘরকে 2 ঘর বলেছি, অর্থাৎ একটা ঘর কত হচ্ছে, মানে 5 ঘর সমান 1 একক, তাহলে 5 ঘর সমান 1 একক।
তাই লিখে দিয়েছি আমি x অক্ষের 5টি ঘর সমান 1 একক। তাহলে 38 থেকে 40, 38 যখন হয়েছিল তখন 0, 40 যখন হয়েছিল তখন কত হয়েছিল তোমার বইটা দেখো, 40 সমান কত, 40-এর সমান কত ছিল দেখো এখানে বলা হয়েছে 4 একক। তাহলে এই 4 এককে আমরা কি করে যাব, এটাকে এক একটা 1 2 মানে এই মানে তোমাদের 4 ঘর সমান 1 একক ধরছো, তার মানে কতটা যাব 16 ঘর। দেখো এটা 15 একে 16 ঘর গিয়ে থেমে গেলাম। এরপরে 42-এর সঙ্গে কত আছে, 42-এর সঙ্গে দেখো লেখা আছে 6 ঘর, 6 ঘর মানে কী করে যাব, 4টা যদি 24 ঘর চলে যাবো, 4 6 24, দেখো এইটা 25 তাহলে 24। এইভাবে বিন্দুগুলো বসিয়ে 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 একটা গ্র্যাফ পেলাম। আর এখানে যে আমি 17 গিয়ে যেখানে গ্র্যাফে টাচ করলো সেই বরাবর নিচে নেমে যাব, নিচে নেমে গিয়ে যেখানে আসছে সেখানে কোথায় আসছে দেখো লক্ষ্য করে, এদিকে 46 আছে, তারপরে এখানে ছোট ছোট 1 2 3 ঘর আছে, 3 ঘর থেকে সামান্য একটু বেশি আছে। এই যে ঘরে যাব 3 ঘর, তুমি এবার এখানে আমি বলে দিয়েছি x অক্ষ বরাবর 5টি ঘর সমান 1 একক। তা 3 ঘর মানে 2-এর থেকে বেশি, 3-এর থেকে সামান্য বেশি, 1 2 3 তার থেকে সামান্য বেশি, তার মানে কত দাঁড়াচ্ছে 46 থেকে মানে কত হচ্ছে সামান্য বেশি, 46 আর 48-এর মধ্যে 2টো ঘর আছে, 5 ঘর হলে 1 হবে, তার মানে 1ও হয়নি, 46 দশমিক সামথিং হবে। তাই আমাদের দেখো 46 দশমিক কত হয়েছে 6 এটা যে কনফার্ম করার জন্য তুমি এই অঙ্কটাকে আরেকভাবে করে নিতে পারো, মানে তুমি এটা ঠিক করেছো কিনা বোঝার জন্য মধ্যমা সূত্র ফেলে দেবা, মধ্যমা সূত্রতে তুমি যে যা লাগে মধ্যমা সূত্র অনুযায়ী সেই মানগুলো বার করবা, দেখবা তুমি পেয়ে যাবা যে এই উত্তরটাই আসছে, তাহলে তুমি কনফার্ম হয়ে যাবে, সেটা করলে ভালো হবে। ঠিক এরকমভাবে তোমাদের আমি বৃহত্তর সূচক দিয়ে একটা অঙ্ক করে দিচ্ছি, সেটা আমি করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি, সময় লাগবে বলে আমরা করে রেখেছি এগুলো। বৃহত্তর সূচক দেখো এখানে দেখ কি বলা আছে, এই একটা শ্রেণী দেওয়া আছে, এখানে কি করব আমরা এই ব্যাপারগুলো বার করব। 0 বা তার বেশি, 0 বা তার বেশি কত হবে, সবগুলো যোগফল হয়ে যাবে, তাই তো 0 বা তার বেশি, এগুলো তো 0 থেকে এত দূর পর্যন্ত বেশি যা দেওয়া আছে, তার 5-এর বেশি মানে এটা বাদ দিয়ে 4টা বাদ দিয়ে মানে এখান থেকে স্টার্ট করব। তারপরে কত বেশি 10 বা তার বেশি, তার মানে এই দুটো বাদ দিয়ে দেখো এখানে 15 থেকে স্টার্ট হলো। এইভাবে আমরা পরিসংখ্যাটা বের করলাম। এবার x অক্ষের ক্ষুদ্রতম ঘরকে আমি কি ধরেছি এখানে লিখে দিয়েছি, দেখো মানে বর্গক্ষেত্রের 4টি ঘরকে 1 একক ধরা হয়েছে, আর y অক্ষের 2টি ঘরকে 1 একক ধরা হয়েছে। তাহলে আমি সেটা বিন্দুগুলো বসাবো, দেখে নাও। বর্গক্ষেত্রে কত বললাম, 4টি ঘরকে 1 একক, এটা তুমি পাশে রাখো, তোমার বুঝতে সুবিধা হবে, যতটা পারছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমাদের বিন্দুটা কত আছে 4, এক্সের মান আমরা এখানে কিভাবে বার করব, দেখো এখানে কত দেওয়া আছে, এই বিন্দুগুলো কোথা থেকে পাচ্ছি আমরা, বিন্দুগুলো এখানে আমাদের লাস্ট 25 যে মানটা করেছি 5 5 করে করে গেছি, দেখো লক্ষ্য করে, এটা কত ঘর 10 ঘরকে এক মানে আড়াই ধরা হয়েছে, মানে 1 2 3 4 মানে 20 ঘর সমান 5 একক ধরা হয়েছে। 20 ঘর যদি 5 একক ধরা হয় তার মানে এক একটা ঘর কত হচ্ছে 4 ঘর, মানে একটা 4 ঘর সমান 1 একক, 4 ঘর সমান 1, এই করে 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 বিন্দুগুলো পেয়েছি, বিন্দুগুলো বসিয়ে ফেললাম, বিন্দুগুলো বসালাম। তাহলে এখানে কত দেওয়া আছে 5-এর বেশি, তার মানে 41, দেখো এখানে 41 গিয়েছে, এই যে 2 ঘর সমান 1 একক যেহেতু, তার মানে কত দূর গেছে এইখানে গিয়ে ঠেকলো। আবার এখানে 10 সমান এখানে কত দেওয়া আছে 31, সেই মতো হয়েছে এখানে। তারপরে দেখো 15 সমান কত আছে এদিকে, 15 আমার হচ্ছে 16 ঘর, তাই এসছে, কিন্তু এখানে ছবিতে দেখো আর এখানে বসাও, এখানে 20 হলে কত হচ্ছে 8, এইভাবে 25 যখন হচ্ছে তখন 5, এই যে একটা রেখা পেয়ে গেলাম, এটা ওই সাইড করা হয়ে গেল, ঠিক আছে।